মরে যাই তুমি আমাকে জানাজা দিবা। দিন এনে দিন খাওয়ার সংসার, কিছুই না থাকার ঘর আলো করে রাখে দুই সন্তান। রংমিস্ত্রি আশরাফুল সারা দিন অন্যের বাড়ি রং করে আর মনে মনে নিজের সংসার সাজায়। সন্তানরা বড় হলে আর কোনো দুঃখ থাকবে না। সেদিন কাজের উদ্দেশ্যে বের হয়ে আশরাফুল নিজ চোখে দেখেন আন্দোলনে এক শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য। দেখে তারও রক্তে আগুন ধরে যায় ক্ষোভে। নিজেও হয়ে যান মিছিলের মুখ, আর সেই মুখেই আঁকা হল শহীদের ছবি। আন্দোলনের একটি গুলি নিভিয়ে দিয়েছিল আশরাফুলের জীবন প্রদীপ। স্বৈরাচারের অন্ধকার শাসন পেরিয়ে দেশ যখন প্রবেশ করেছে সম্ভাবনার আলোয়, রংমিস্ত্রি আশরাফুলের ঘরে কেবলই অন্ধকার। তার স্ত্রী কাঁদেন, তার দুই সন্তান কাঁদে। অন্ধকার ঘরের সেই কান্না কেউ দেখে না। তুমি কিছুই জানো না, তুমি টিভিও দেখো না, তুমি ফোনও দেখো না। দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমি আন্দোলনে যাব, আমি মরে গেলে মরে যাব, কিন্তু আমার সামনে একটা ছেলে গুলি মারেছে, আমি সহ্য করতে পারিনি। তখন বললাম তুমি যদি মরে যাও আমারে কি হবে না? বলছে কত মানুষ মরে গেছে, তারে যা হয় তোমারও তাই হবে না। শহীদ আশরাফুলের স্ত্রী লাবণী কথা বলতে বলতে হঠাৎ থেমে যান। অন্যমনস্ক হয়ে কি ভাবেন কে জানে। দুই সন্তানের পুরো জীবন সামনে পড়ে আছে, কে তাদের এগিয়ে নেবে? একমাত্র উপার্জনক্ষম মানুষটি লাল জুলাইয়ের ডাকে ঝড়ের মতো ঘর ছেড়ে বেরিয়ে আর ফিরল না। এটা ভাবতো, কিন্তু আমার ভালো লাগে। ওর জন্য আমি যেখানে যাই অনেক সম্মান পাই, কিন্তু যদি এখন কোটি কোটি টাকাও দেয় তাও তো আমার স্বামী পাচ্ছি না। আমি যখন সারাদিন চলে যাই, সন্ধ্যা লেগে যায়, তখন দুইটা ছেলে মেয়ে বাপের জন্য কত কাঁদে। আম্মু সবার বাবা আসে, আমার বাবা আসে নাকি? ঈদের দিন আমার মেয়ে বলছে আম্মু আমি কার হাত ধরে বেড়াবো? আম্মু মেলায় এত কিছু বিক্রি করে, বাবা বিক্রি করে না, তুমি বাবা কিনে আনতে পারো না? প্রতিদিন চাঁদ দেখা দেখা আমার মেয়ে ঘুমাশাই, বলে তোমার বাবা ওই চাঁদে চলে গেছে। কিন্তু আমার মনের কষ্ট কিন্তু কেউই বোঝে না। না শ্বশুর বাড়ি জায়গা আছে, না মানুষের কাছে জায়গা আছে। কার কাছে যাওয়া, কিভাবে আমার সংসারটা চলবে, কিভাবে আমার ছেলে মেয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, আমার স্বামীর স্বপ্ন পূরণ হবে। দিনটি ছিল ৪ আগস্ট। কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কুষ্টিয়ার শহরে চলমান আন্দোলনের ভয়াবহতা দেখে থমকে দাঁড়ান আশরাফুল। সেদিন নিজ চোখে দেখেছিলেন আন্দোলনে এক শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য। পরদিন ৫ আগস্ট কাজে না গিয়ে যোগ দিয়েছিলেন মিছিলে। যাওয়ার আগে বলে বেরিয়েছিলেন, আমি আর চুপ করে থাকতে পারবো না। আর ছেলেকে বলেছিলেন, মারা গেলে আমার জানাজা তুমি দিবা। আমার যদি কিছু হয় আমার দুইটি ছেলে মেয়েকে তুমি খানায় দিয়ে দিও। এসে ছেলে বলছে, বাবা আমি যদি মরে যাই তুমি আমাকে জানাজা দিবা। সারা রাত বসে বসে কাঁদিয়ে যাচ্ছে, একভাবে কাঁদতেছেন, আমাকে ডাকতেছে আর বলতেছে, ইতি আমি যদি মরে যাই তুমি আমাকে মাফ করে দিবা। আমি চোখ বন্ধ করলে ওই ছেলের মুখটা আমার বারবার ভেসে উঠতেছে। আমি কালকে আন্দোলনে যাব, আমি শান্তি পাচ্ছি না, আমি মিছিলে যাবই, আমার যা হয় যাবে। বড় ছেলে ইয়াসিন এখন মাদ্রাসায় পড়ে। এখন আর কেউ মাদ্রাসায় নিয়ে যায় না। বাবা কত জায়গায় ঘুরতে নিয়ে যেত। এত বড় পৃথিবীতে ছোট্ট ইয়াসিন একা কোথায় যাবে? প্রতিদিন কবরের পাশে গিয়ে বসে থাকে, দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখন কেউ আমাকে আদরও করে না, ভালোও বাজে না। বাবা আমাকে ব্রিজে নদীর কাছে নিয়ে যেত, মোটরসাইকেলে কইলি বেলা বেড়াতে নিয়ে। আমার বাবা আমাকে বলে যাইতো আম্মুজি। বাবা প্রতিদিন সকালে আমাকে মাদ্রাসা থেকে দিয়ে আসতো এবং সন্ধ্যার সময় নিয়ে আসতো। আমাকে হাফেজ বানাতে চেয়েছিল। প্রতি শুক্রবারে আমাকে মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যেত, কিন্তু এখন কেউ নিয়ে যায় না। প্রতিদিন বাবার কবরে জিয়ারত করতে যায়। বাবার জন্য দোয়া চাই, বাবার জন্য জান্নাতবাসী হয়। একটি আন্দোলন, একটি গুলি, মুহূর্তেই চুরমার হয়ে গেল একটি সুন্দর সংসার। জুলাই আন্দোলনের কত হাজার হাজার ছবি। আশরাফুলের কবরের পাশে সন্তানের কোরআন তেলাওয়াত আর স্ত্রীর নিঃশব্দ কান্না। এই ছবিটি কেউ তোলে না। আশরাফুল একা নন। এরকম অসংখ্য ফুল ঝরে যাওয়া আন্দোলন একদিন তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে।
কিন্তু হাজারো ইয়াসিনের ভাঙা ভবিষ্যৎ মেরামতে কেউ কি এগিয়ে আসবে? কে আসবে? কখন? এমন প্রশ্ন আজ কুষ্টিয়ার ভারী বাতাসে। খালিদ সাইফুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।